অভাগী যেখানে যাই সেখানেই যেন শুকিয়ে যাই। আমি এক অভাগীর গল্প বলেছিলাম, আজকে অভাগীর গল্পের পার্ট 2। আসসালামু আলাইকুম, আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অভাগীর ডিভোর্সের পরে কি হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার পরে যখন আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, আমার এত পরিমাণ কান্না লাগছে। কেন কান্না লাগছে আমি বুঝতে পারছি না। আসলে আমি তখন তো জানতামই না ডিভোর্স মানে কি। কারণ এটুকু বুঝতে পারলাম যে সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, যাওয়ার সময় সে বারবার আমাকে দেখছে আর হাঁটছে। তাহলে সে কি আমাকে ভালোবেসেছিল? চলে যাবার পরে আমি প্রতিদিনই ভাবতাম হয়তো সে আসবে। আসলে ডিভোর্সের মানেই তো জানি না। সবারই মুখে কানাঘুষা শুনছি যে সে নাকি আর আসবে না। তবুও মনের অজান্তেই কেন যেন তার জন্য অপেক্ষা করতাম। যাই হোক, আসলে গ্রামের মানুষ তো আর বসে থাকবে না। একবার যখন ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়েকে তো আর বসিয়ে বসিয়ে খাওয়ানো যাবে না। ডিভোর্সি মেয়েদের আসলে আমাদের সমাজে কোনো মর্যাদা নেই, সম্মান নেই, কেউ স্থানও দিতে চায় না। মনে হয় সব যেন দোষ সেই মেয়েটারই ছিল, যার কারণে একটা সামাজিক মর্যাদা বলে কথা আছে, সমাজের মানুষের কথা বলে কথা আছে। তারপরে যেটা হলো আমার সাথে, যথানিয়মে আবার আমার দেখাশোনা হলো। দেখাশোনা করে আবার বিয়ে হয়ে গেল। ছেলেটা চাষি, খুব বেশি লেখাপড়া জানে না, এই নাম সই করার মতো। চাষি ফ্যামিলিতে বাবা মা দেখে অবিবাহিত ছেলের সাথে বিয়ে দিল। বিয়ে দিয়ে নিয়ে গেল। আমার শ্বশুর আমাকে খুব পছন্দ করে নিয়ে গেছে, সব কিছু জেনে শুনেই ছেলেও আমাকে বিয়ে করেছে, একদম অবিবাহিত ছেলে। অনেক খুশি ছিলাম আমি এবার, কারণ আমার স্বামী এবার আর আগের স্বামীর মতো হিয়ালি করে কথা বলতো না, যা বলতো সামনাসামনি সরাসরি। আমার স্বামীরও আমার চেয়ে একটু বয়স বেশি ছিল। যেহেতু চাষ করতো মাঠে ঘাটে, ফ্যামিলি হয়তো বিয়ে দিতে একটু দেরি করেছে। আসলে চাষি মানুষ একটু অন্যরকম হয়, তারা যেটা মন চায় সেটাই বলতে পারে। ওদের যেন কোনো বাধা বিপত্তি আসে না যে আমি কি বলছি না বলছি। যাই হোক, তাও আমি সংসারটাকে মানিয়ে নিয়ে সংসার করা শুরু করলাম। সুখেই ছিলাম। সুখ মানে তো আসলে মনে করতাম এটাই মনে হয় সুখ, এটাই সংসার। স্বামী মাঠ থেকে খেটে নিয়ে আসছে আর আমি সংসারে কাজ করছি, এটাই যথা নিয়মে আমার ঘর আলো করে আমার কোল জুড়ে এলো একটি কন্যা সন্তান। আমার কন্যা সন্তানটা অনেক সুন্দর হয়েছিল দেখতে, আমরা হাজব্যান্ড ওয়াইফের চাইতেও। আমার কন্যা সন্তান এক কথায় অপরূপা সুন্দর। তাতেই আমার হাজব্যান্ড অনেক খুশি ছিল। তার মেয়েকে নিয়ে গর্ব করত যে তার মেয়ে এতটা সুন্দর, তার মা সুন্দর না হওয়ার শর্ত। আমার হাজব্যান্ডও কিন্তু খুব একটা দেখতে সুন্দর ছিল না, কিন্তু তার ভিতরে একটা আলাদা অহংকার ছিল। যাই হোক, মেয়েকে ভালোবাসে এটাই দেখেই অনেকটা ভালো লাগতো। আর মেয়ে বলতেই আমার হাজব্যান্ড একেবারে অজ্ঞান ছিল। ভালোই চলছিল সংসার আমার। তারপরে আমরা আমার শ্বশুরের সংসার থেকে আলাদা হয়ে যাই। আলাদা হয়ে আমার সংসারটা আস্তে আস্তে বড় হতে থাকে। তারপরে আমার মেয়ের বয়স আবার আমার ঘরে আলো করে এলো একটা পুত্র সন্তান। আমার ঘর যেন সংসারে ভরপুর, সুখে আনন্দে ভরেছিল। ভালোই ছিলাম আমি। তারপরে হঠাৎ চলে এলো আমার ঘরে কালবৈশাখী ঝড়। জানি না কিভাবে যে আমার জীবনে এই কালবৈশাখী ঝড় আসলো, আমি নিজেও বুঝতে পারি। আমরা আলাদা জায়গায় জমি কিনে বাড়ি করলাম। কত সুন্দর আমার সাজানো একটা সংসার ছিল। হঠাৎ আমার এই স্বামী, আসলে অভাগীর কপাল যেখানে যায় সেখানেই শুকিয়ে যায়। আমার কপালে যেন সুখ নামের বস্তুটি সহ্যই হতে চায় না। কত স্বপ্ন, মেয়ে বড় হচ্ছে, মেয়েকে বিয়ে দেবো, পড়ালেখা শেষ করে মেয়ের একটা সুন্দর একটা সংসার হবে। আমি বাড়ি করেছিলাম আমার বাবার বাড়ির সহযোগিতায়। আমরা যখন আলাদা হই তখন তো আসলে আর্থিকভাবে আমরা ততটা গুছিয়ে ছিলাম না। একজন চাষি কতটাই অর্থ জোগাড় করতে পারে, তাই আমার বাবা মারাও আমাকে একটু সাহায্য করছিল আমার সংসারটা সাজানোর জন্য। আমার মেয়ে ওদিকে বড় হয়ে একটা ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে, সেই ভেবেই আমার শ্বশুর আলাদা করে দিছিল আমাদের। আমার স্বামী যেন কিছু একটা করে। আসলে গ্রামে জয়েন্ট ফ্যামিলি মানেই কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল হয় গার্জিয়ানের উপরে। সবাই খাটে পরিশ্রম করে, কিন্তু গার্জিয়ান যেটা করে সেই সিদ্ধান্তটাই মেনে নেয়। মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ে ক্লাস 7-এ উঠে গেছে, ছেলে ক্লাস 2-তে পড়ে। এই সব মিলাইয়ে আসলে আমাদেরও তো একটা জোগাড় দরকার। গ্রামের একটা নিয়ম অনুযায়ী শ্বশুররা সেটা করেই দেয়। সেটা আমাদের ক্ষেত্রেও করেছে, তাতে কোনো সমস্যা হয়নি, আমাদের কোনো গন্ডগোল না, ঝামেলা না। এমনি স্বাভাবিকভাবেই আমার শ্বশুর আমাদের আলাদা করে দিয়েছে। মেয়ে তো এবার পড়াশোনা শুরু করলো, আমরা আলাদা বাড়িতে চলে আসলাম। এবার শুরু হলো আমার স্বামীর আচরণ যেন পাল্টে যেতে লাগলো। আমি বুঝতেই পারলাম না কেন আমার হাজব্যান্ড এত আচরণ পাল্টে যাচ্ছে। হয়তো ভাবলাম বাড়ি টাড়ি করেছি, টাকা পয়সার হয়তো ঘাটতি, যার কারণে হয়তো টেনশন
কিন্তু আস্তে আস্তে আমি শুনতে পেলাম আমার স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে ছোটবেলার বান্ধবীর সাথে। কি আর করা, এভাবে এবার সংসারে শুরু হলো আলাদা এক অশান্তি। ঝঞ্ঝাট, ঝামেলা, মারামারি, অত্যাচারের মাত্রা যেন ছাড়িয়ে যেতে লাগলো। আমার সহ্য করাই মুশকিল হয়ে গেল। অনেকবার অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু সন্তানদের মুখ পানে চেয়ে কষ্ট লেগেছি। কিন্তু এমন একটা সময় আসলো যে সেটা আমার সহ্যের বাহিরে চলে গেল। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি বসে বসে কাঁদছি। আমি সেদিন প্রচুর মেরেছে আমাকে, আমার সহ্য হচ্ছে না। মনের ভিতরে কি যেন একটা হলো যে ঘরে কীটনাশক থাকে, আমি কেন জানি না বিষের বোতলটা নিয়ে বিষ খেয়ে ফেললাম। এবার আর কারো কথা আমার মনের ভিতরে আসলোই না। মনে হলো এই জীবনটা যেন একেবারে মূল্যহীন। কি পেলাম আমি এই জীবনে? কেনই বা আমার কিছু ভাবতে ভাবতে আমি একসময় অসুস্থ হয়ে পড়লাম। আমার প্রতিবেশী বুঝতে পারলো যে আমার কিছু একটা হয়েছে। সে তার সাথে সাথে আমার কাছে এসে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি কি খেয়েছো, এইভাবে প্রশ্ন করছে। আমি আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছি। আস্তে আস্তে শোনার ক্ষমতা যেন ঝাপসা হয়ে আসছে। চোখও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমার গন্ধ পেয়ে বুঝতে পেরেছে একটা যে আমি কিছু খেয়েছি। তাড়াতাড়ি করে চিল্লাচিল্লি করে সবাইকে জড়ো করে আমাকে হসপিটালে নেওয়ার জন্য রেডি হলো। তখনও ছেলে মেয়ে স্কুলে, আমার হাজব্যান্ড মাঠে। কেউ একজন খবর দিয়েছে যে তোমার ওয়াইফ কিছু একটা খেয়ে নিয়েছে। তারপরে সে দৌড়াতে দৌড়াতে বাসায় আসে, কারণ সে তো জানতো আজকে সকালে সে আমার সাথে কি কাজটা করেছে। এসে অলরেডি তখন আমার প্রতিবেশীরা আমাকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পথে আমি মারা গেলাম। তবুও আমাকে হসপিটালে নিয়ে গেল। আমার বাড়িতে লোকজন সবাই আসলো। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার বলল মারা গেছে, রাস্তার ভিতরেই সে মারা গেছে। আমার ভাই অনেকটা প্রভাবশালী, সবাই আমার ভাইকে দেখে জিজ্ঞেস করছে আপনি কেন এখানে? আমার একটা বোন বিষ খেয়ে মারা গেছে তার স্বামীর অত্যাচারে। এদিকে আমার ছেলে মেয়েকেও নিয়ে চলে গেছে হসপিটালে। আমার মেয়ে তার বাবাকে প্রচুর, কিন্তু তার বাবার এই ঘটনা মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, মেয়ে একটু বুঝতেও পারতো। আমি তো মারাই গেছি, এদিকে আমার নিয়ে চলছে অন্যরকম একটা ব্যাপার। কোথায় মাটি দেবে, কোথায় নিয়ে যাবে, সন্তান দুটো কোথায় থাকবে, তাদের ভবিষ্যৎ, এই নিয়ে বড়দের ভিতরে চলছে আলোচনা। অবশেষে পরিস্থিতি এমন একটা জায়গায় আসলো যে আমার শ্বশুর আমার ভাইয়ের কাছে অনুরোধ করলো আমার বৌমাকে আমার বাড়িতে কবর দিতে চাই। তারপরে সবাই এক সিদ্ধান্ত হলো আমার শ্বশুর বাড়িতেই কবর দেওয়া। আসলে মানুষের যত কষ্টই হোক, জীবন এইভাবে শেষ করা উচিত না। ধৈর্য ধরে নিজের পায়ে দাঁড়াতে হবে সংসার থেকে বের হয়ে, তাহলে পুরুষরা এক সময় বুঝবে আসলেই নারীরা শুধু অত্যাচারিত হওয়ার জন্য পৃথিবীতে সম্মান মর্যাদা দেওয়া উচিত। নারীরাও যে কিছু পারে সেটা পুরুষের বুঝিয়ে দেওয়া উচিত, কারণ মরে গেলেই তারা তো আরেকটা সুযোগ পেয়েই যায়। আবার কোনো না কোনো মেয়ে শুরু হয় আর একটা আলাদা জীবন। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর ছেলে মেয়ের সাথে কি হলো সেই গল্পটা পরবর্তী ভিডিওতে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।